ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই মহান বিপ্লবীর জন্মদিবস পালিত হল বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদায় এক গম্ভীর অথচ শ্রদ্ধা ভরা পরিবেশে। সারা বাংলা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি বেলদা শাখার উদ্যোগে এদিন অনুষ্ঠিত হয় একাধিক কর্মসূচি। সকালে বেলদা কেশিয়ারি মোড়ে দেশবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত বিশিষ্টজনেরা। তারপর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে দেশবন্ধু জীবন, কর্ম ও আদর্শ নিয়ে বিশদ আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা কমিটির রাজ্য কমিটির সদস্য আইনজীবী সমীর কুমার রায়, জেলা সম্পাদক প্রতীক দাস, বেলদা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক গোপাল বসু। এছাড়াও উপস্থিত ছিলেন অনন্ত জানা, হিমাংশু ঘোষ, সুধাংশু সাউ, অলোক রঞ্জন ভট্টাচার্য, প্রধান শিক্ষক প্রদীপ দাস, অশোক জানা, ভবসিন্ধু বেরা সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ। বেলদা আঞ্চলিক শাখার সম্পাদক সুজন মাইতি জানান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যু শতবর্ষ উপলক্ষে আমরা সারা বছর ধরে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছি। আজ তার জন্মদিনে আলোচনা সভার মধ্য দিয়ে আমরা শুধু শ্রদ্ধা নিবেদন করিনি, তার জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও নিয়েছি। আলোচনা সভায় বক্তারা দেশবন্ধু জীবনের নানা দিক তুলে ধরেন। দেশবন্ধুর আত্মত্যাগ, মানবতাবাদ এবং জাতীয় চেতনার বার্তা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে, একথা সকলেই এক বাক্যে স্বীকার করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একধারে বিপ্লবী নেতা, আইনজীবী, সমাজসেবী ও মানবতাবাদী চিন্তাবিদ। স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে তিনি ছিলেন আপোষহীন সংগ্রামী, যিনি নিজের ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিয়ে দেশের মানুষের জন্য কাজ করেছেন। দেশের মুক্তির স্বপ্ন দেখেছিলেন তিনি, আর সেই স্বপ্নের পেছনে দিয়েছিলেন তার জীবন, তার মেধা, তার সবকিছু। আজ যখন দেশ তার মৃত্যুর শতবর্ষে, তখনই এই ধরনের অনুষ্ঠান শুধু স্মৃতিচারণ নয়, বরং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এক প্রয়াস। দেখুন, দেশবন্ধু বলছে এই জিনিসটা ছিঁড়ে ফেললেন, বললেন প্রথমে আমার নাম লেখো, আইন অমান্যে প্রথম সারিতে আমি থাকবো, তারপরে আমার স্ত্রী বাসন্তী দেবী, আমার ছেলে চিররঞ্জন ওরফে ভঙ্গল, আমার মেয়ে, আমরা প্রথম সারিতে থাকবো, তারপরে ছাত্র যুবরা থাকবে। এই হচ্ছে চরিত্র। এখান থেকে শেখার, শুধু বক্তৃতা নয়, নিজেদের জীবনকে তিনি দায়িত্ব নিয়ে পালন করার জন্য তিনি হাজার হাজার মানুষকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন। অথবা নিজে যা বলতেন তিনি তার জীবনে প্রয়োগ করতেন। তিনি যখন বলেছিলেন ছাত্রদেরকে তোমরা শিক্ষা জীবন ছাড়ো, স্কুল কলেজ ছাড়ো, তিনি আইন পেশাও তিনি ছেড়ে মানুষের কাছে এসে উপস্থিত হয়েছিলেন বলেই দেশবন্ধু চিত্তরঞ্জনের ব্যক্তিত্বকে হাজার হাজার মানুষ শ্রদ্ধার চোখে দেখতেন। শরৎবাবু তিনিও অত্যন্ত শ্রদ্ধার চোখে দেশবন্ধুকে দেখতেন। স্বরাজ্য দলের একদিন কালেকশনে গেছেন, একজন আর বড় লোকের বাড়িতে স্বরাজ্য দলের ফান্ড তিনি সংগ্রহ করতে গেছেন। সঙ্গে আছে সুভাষ, শরৎচন্দ্র এবং দেশবন্ধু। প্রায় 2 ঘন্টা বৈঠকখানায় বসিয়ে রেখেছেন। তারপরে শরৎবাবু জানেন একটু রক্তটা মানুষ, তিনি দেশবন্ধুকে বলছেন যে তোমার কি বয়ে যায়, যদি দেশের স্বরাজ্য দলের দেশের স্বাধীনতার প্রয়োজনে যদি ওরা কোনো টাকা পয়সা না দেয়, তাহলে তুমি কেন এতক্ষণ ধরে সময় নষ্ট করছো? অত্যন্ত দুঃখ পেয়ে দেশবন্ধু শরৎচন্দ্রকে বলেছিলেন, দেখুন বাঙালি জাতি তারা ভাবুক মানুষ, তারা কিন্তু কৃপণ নয়। যদি আমরা সত্যিকারের বোঝাতে পারি তাহলে জীবনের সর্বস্ব, এমনকি জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। এই ছিল দেশবন্ধু চিত্তরঞ্জনের মানুষের প্রতি অগাধ ভালোবাসা। ফলে তিনি হাজার হাজার মানুষের সামনে দেশবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছিলেন, নেতাজি দেশবন্ধু হিসেবে প্রতিষ্ঠিত হতে, এবং নেতাজি সুভাষচন্দ্রকে তিনি যুক্ত করেছিলেন তার সন্তানের চেয়েও বেশি তাকে ভালোবাসতেন। এই ভালোবাসা, মানুষের প্রতি দরদ, বিপ্লবী দলের প্রতি দরদ, সাধারণ মানুষের প্রতি যে ভালোবাসা, তাকেই কিন্তু চিত্তরঞ্জনকে দেশবন্ধুতে উত্তীর্ণ করেছিল। অরবিন্দ ঘোষের মুরারিপুকুর দেখে আলিপুর ষড়যন্ত্র মামলায় আপনার মুখে
অরবিন্দ ঘোষের যেখানে ফাঁসি হবেই সবাই ধরে নিয়েছিল, সেখানে কোনোভাবে কেউ যখন তাকে বাঁচানোর আর কোনো চিন্তা ভাবনাই করতে পারছেন না, তখন তিনি দীর্ঘদিন লড়াই করে অরবিন্দ ঘোষের কেসে অরবিন্দ ঘোষ, মানিন ঘোষ, আরও অন্যান্য যারা ছিলেন উল্লাসপ্রদত্ত এবং আরও বেশ কয়েকজন, তাদের এই কেসে লড়াই করে তিনি অরবিন্দ ঘোষকে পুরোপুরি নিঃস্বার্থে তাকে করেছেন, মানে মুক্ত করেছেন। তিনি যাকে বলে তাকে কোনো দোষী সাব্যস্ত করা যায়নি, সম্পূর্ণ নিরাপরাধ বলে তিনি তাকে প্রতিপন্ন করিয়েছেন। এবং তারপরে অরবিন্দের ফাঁসি আটকে দেওয়ার পরে তিনি ভেবেছিলেন যে বাকিদের জন্য কিছু করতে পারবেন, কিন্তু সেটা এতটাও হয়ে না উঠলো, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। হলো সুভাষচন্দ্র বসুর সঙ্গে পরিচয় হলো। সুভাষচন্দ্র বসু অনুপ্রাণিত হলেন, কেননা তিনি আইসিএস পরীক্ষায় পাশ করে আসা সত্ত্বেও সুভাষচন্দ্র বসু ওই চাকরি অত্যন্ত ঘৃণার সঙ্গে ত্যাগ করে স্বদেশ সেবায় ব্রতী হতে, ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য, ব্রিটিশের কবল থেকে মুক্ত করার জন্য তিনি শপথবদ্ধ হলেন। মনে মনে যে সংকল্প করেছিলেন সেটাকে চরিতার্থ করার জন্য তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে আসেন। তার সঙ্গে আলাপ আলোচনায় তিনি নিজেকে সমর্পণ করেন, তার শিষ্যের মতোই তাকে গুরুপদে বরণ করে এবং তাদের বাড়ির ছেলের মতোই তিনি তাদের বাড়িতে যাতায়াত করতেন। এবং চিত্তরঞ্জন দাসের সংস্রবে থেকে সুভাষচন্দ্র বসু নিজেকে ইস্পাতের মতো গড়ে তুলতে পেরেছিলেন। স্বাধীনতা সংগ্রামে প্রখর যোদ্ধা হিসেবে লড়বার জন্য তিনি নিজেকে তৈরি করতে পেরেছিলেন। তারপর এরও সেই 1925 সালের 16ই জুন তিনি গিয়েছিলেন অসুস্থ হয়ে। কেউ কেউ বলেছিলেন আপনি দার্জিলিংয়ে যান, দার্জিলিংয়ের আবহাওয়ায় এবং সেখানে চিকিৎসা হয়ে আপনি সুস্থ হয়ে উঠবেন, সেইভাবেই পাঠানো হয়েছিল। তারপর তিনি দার্জিলিংয়ে দেহত্যাগ করেন। পুরের মানুষ, যাই হোক, তিনি ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী সংগ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অত্যন্ত অপরিহার্য একটি ব্যক্তিত্ব, যার জন্ম প্রয়োজন ছিল। তিনি এসেছিলেন, তিনি তার কৃতিত্বের সাক্ষ্য রেখে গেছেন। সেই জন্যই কবিরা বলেন, পৃথিবীর পুষ্পে পর্ণে জলের স্থলে বর্ণে বর্ণে কত তার দেনা, তাই সবই তাদের শোধ নিতে হয়, বৃষ্টি দিয়ে যশ দিয়ে তার রসের সঞ্চয়। তিনি তার সবটুকুই দিয়েছিলেন। তিনি তার কীর্তি, যশ, তার রসের সঞ্চয়, তার যা কিছু অর্জিত, যা কিছু মহত্তম জিনিস, সব কিছুই তিনি দান করে গেছেন আমাদের দেশের জন্য, আমাদের বাংলার জন্য, স্বাধীনতা সংগ্রামের জন্য। এদের মোট 38 জনের বিরুদ্ধে যে মামলা শুরু হয়েছিল, সেই আলিপুর ষড়যন্ত্র মামলায় তিনি যে বিখ্যাত তার যে আইনি সচেতনতা বৃদ্ধি বের করে নিয়ে আসা, সারা ভারতবর্ষে সেখানে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। এবং আমরা দেখতে পেয়েছিলাম যে অরবিন্দ ঘোষ মুক্ত করে দিয়েছিলেন এবং সেখানে সেই বিচারে কারো ফাঁসি হয়নি। মানিন ঘোষ এবং উল্লাস দত্ত সহ ওদের অনেকেরই যাবজ্জীবন দ্বীপান্তর হয়েছিল, আন্দামানে গিয়েছিলেন। এবং অনেকের শ্রেষ্ঠ আইনজীবীদের ডাকে যে কীভাবে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে রোখা যায়, লড়া যায় বলে। এইভাবে বিখ্যাত আইনজীবী হয়েও তার কিন্তু দানশীলতা ছিল প্রচুর। অর্থাৎ এক কথা তাকে বলা যায়, তিনি যেমন আইনজীবী, দেশের জন্য তিনি যুদ্ধ করেছেন, এবং দানশীলতা, তিনি যেভাবে ইনকাম করতেন তার দানশীলতার প্রচুর নমুনা আছে। গরিব দুস্থ মানুষদেরকে তার শিক্ষক তার বাড়ি নিলাম হয়ে যাচ্ছে, সেই সময়ের বাজারে বোধ হয় তার 10,000 টাকা দিয়ে
তার বাড়ির মুকুট করে দিয়েছিলেন। এরকম অনেক ঘটনা আছে। তবে তিনি ভারতীয় রাজনীতির তার প্রভাব, তার কিন্তু যে আগমন, তার কিন্তু খুব বেশি দিনের নয়। 1917 থেকে 1923 খুব অল্প সময়ের তার কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ, সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ। উপস্থিত রয়েছেন শ্রী সুশান্ত পাণিগ্রাহী মহাশয়, উপস্থিত রয়েছেন শ্রী দীপক পাত্র মহাশয়। মানুষজন সবাইকে আমি আহ্বান জানাচ্ছি এসে জন্ম চিত্তরঞ্জন দাস শ্রদ্ধা জ্ঞাপন করবেন চিত্তরঞ্জন দাসের বেল্লা আঞ্চলিক কমিটির মাইতি মহাশয়।